ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সহ যে যেখান থেকে আমার এই আজকের লাইভ ক্লাসটি দেখছো সবার জন্য রইল শুভকামনা এবং অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি আছি আমির হোসেন। চলো আমার একটু পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমির হোসেন, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমেন্টোলা, ঢাকা। ষষ্ঠ শ্রেণী বীজগণিত। আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সংসদ ভবন, বাংলাদেশের সংসদ ভবন। এই সংসদ ভবনকে একটি প্রতীক দিয়ে আমরা প্রকাশ করি, সেটি হলো জাতীয় সংসদের দেখো প্রতীক। তারপরে দেখো 500 টাকার একটি নোট দেখতে পাচ্ছ। এই 500 টাকার নোট প্রবক্তা অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। দেখো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতীক। এরপরে দেখো একটি উড়োজাহাজ অর্থাৎ এয়ারলাইন্সের একটা প্রতীক। দেখো একটা প্রতীক দেখতে পাচ্ছ। তো আমরা এই ছবিগুলোর পরিবর্তে এই প্রতীকগুলো ব্যবহার করেও সহজেই এই এয়ারলাইন্স সম্পর্কে কোনো কিছু যদি আমরা লিখি বা কোনো কিছু প্রকাশ করি তখন আমরা সংকেতটা অর্থাৎ প্রতীকটা ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রতীক আর এগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট বস্তু বা বিষয়। তো আমরা কোনো কিছুকে তাহলে কি করি, প্রতীক দ্বারা সহজে সংক্ষেপে প্রকাশ করি। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো একটি মুরগি আছে এবং সামনে কিছু ডিম আছে, তাই না? একটু গুনে দেখো তো এখানে কয়টি ডিম আছে, একটু গুনে দেখি আমরা। 1 2 3 4 5 6 7, 7টি ডিম আছে। তো 7টি ডিম আছে। এই ডিমের প্রত্যেকটিকে যদি আমরা এক্স ধরি, প্রত্যেকটা ডিমকে একটি করে এক্স ধরবো, তাহলে আমার মোট কয়টি এক্স হবে একটু খেয়াল করে দেখো। একটার জন্য যদি একটা এক্স ধরি, দুইটার জন্য 2x, তিনটার জন্য 3x, 4x, 5x, 6x, 7x, তাহলে আমার 7টা ডিমের জন্য হবে কত হবে? 7x হবে। 7টা ডিমের জন্য হবে 7x। তাহলে এই 7 যদি হয় সংখ্যা প্রতীক, তাহলে এক্সটা কি হবে? তাহলে এক্সটা কি হবে বলো? এক্সটা হবে আমাদের যেটা, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বীজগণিত রাশির চলক নিয়ে আলোচনা করে যাচ্ছি। আজকে এই পাঠ শেষে তোমরা যা শিখবে এক নজরে দেখে নাও। বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ কি তা বলতে পারবে। প্রতীক, চলক ও সহগের ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি নৌকা বা বোর্ডে কিছু যাত্রী আছে। তোমাকে যদি বলা হয় এই বোর্ডের মধ্যে কতগুলো যাত্রী আছে, তুমি একটু গুনে দেখো তো। কিছু মানুষের অংশ দেখো, অংশ বিশেষ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, এদিকে শুধু মাথা দেখা যাচ্ছে। তাহলে এটা গুনতে গেলে এক একজনের এক এক রকম রেজাল্ট আসতে পারে। তো এখানে গুনে কেউ বলতে পারে 20 জন, কেউ বলতে পারে 30 জন, এত বেশকম হবে না, 1 2 জন বেশকম হতে পারে। যাই হোক, এখানে যেহেতু আমাদের আমরা জনসংখ্যাগুলো এখানে কতজন লোক আছে আমরা গুনতে পারছি না, তো একজন বলে ফেললো x জন। অর্থাৎ এখানে গুণে যদি 30 জন হয় তাহলে x এর মান হবে 30। আবার একজন বললো যে y জন, অর্থাৎ এখানে যদি আমার গুণে ওই y এর মান 20 হয় তাহলে y এর মান যেটা হবে সেটাই কিন্তু এখানে লোকজন যত তত। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, দেখো এই নৌকার যাত্রীর সংখ্যাকে যদি আমরা জেড ধরি, তাহলে জেড এখানে জনসংখ্যা যদি 20 জন হয় তাহলে জেটের মান হবে 20। আবার কেউ যদি বলে এখানে এক্স, এই নৌকায় জনসংখ্যা আছে এক্স, তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মানও 20 হবে। আবার কেউ যদি বলে না এই নৌকায় আছে ওয়াই জন, তাহলে ওয়াই এর মান কত হবে? এইখানে যদি লোক 20 জন থাকে তাহলে ওয়াই এর মান হবে 20। আবার কেউ যদি বলে জেড, তাহলে এই নৌকায় জেটের মান অর্থাৎ মানুষের মান হবে 20 জন। অর্থাৎ যতজন লোক হবে এক্স এর মানও তাই হবে, ওয়াই এর মানও তাই হবে, জেড এর মানও তাই হবে। এই জন্য মানে যে যেটা বলবে সেটাই আমার গ্রহণযোগ্য, যতক্ষণ না আমরা এটা গুণে নিশ্চিত হতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান কিন্তু আমরা এখনো জানি না। যখন আমরা গুণে বের করব তখনই কিন্তু এইটা এক্স এর মানের সমান হবে বা ওয়াই এর মানের সমান হবে বা জেড এর মানের সমান হবে। অর্থাৎ এই জনসংখ্যাকে আমি এক্স দিয়ে প্রকাশ করেছি, আরেকজন ওয়াই দিয়ে প্রকাশ করেছে, আরেকজন জেড দিয়ে প্রকাশ করেছে। এই এক্স এর মান, ওয়াই এর মান অথবা জেড এর মান, এখানে যতগুলোই চলক ধরেছি কোনোটার মান কিন্তু আমরা জানি না। তাহলে এটা হলো অজ্ঞাত রাশি, বা এটাকে আমরা কি বলবো? এই অজ্ঞাত রাশি বা প্রতীকগুলোকে চলক বলে, যেগুলোকে আমরা মান জানি না, মানটা পরে হিসাব করে বের করতে হয়।
আপাতত জানা নেই, সেগুলোকে আমরা বলবো অজ্ঞাত রাশি বা চলক। অর্থাৎ চলকের মান, চলক শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, চলক মানে হলো চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ চলকের মান নির্দিষ্ট নয়, যেটা নির্দিষ্ট মান ধারণ করতে পারে। এই চলকটা কিভাবে নির্দিষ্ট মান ধারণ করতে পারে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো এখানে আমি ওয়াই ধরলাম, ওয়াইটা অজ্ঞাত রাশি, তাহলে এই অজ্ঞাত রাশি আর একটা নাম হচ্ছে হলো আমাদের চলক। এই চলকটা হলো আমাদের পরিবর্তনশীল, কারণ ওয়াইয়ের মান এখন আমি জানি না। ওয়াইয়ের মান যদি আমি 1 বলি তো 1, যদি 2 বলি 2। দেখো তোমাদের অনেক সময় দেখা যায় যে মান ফিক্সড করা থাকে না, পরে আমরা এটা মানটা বের করি। এরকম অঙ্ক তোমাদের ওই যে ক ধরে করেছো ক্লাস 5-এ, ক ওখানে একটা চলক ছিল, উপরে ক্লাসে তোমরা এক্স ওয়াই ধরে করবে, যেটা মান পরে বের হয়, কিন্তু প্রথমে আমরা ধরে নেই। সেই ধরে নেওয়া অংশটাই কিন্তু ওয়াই। ওয়াই অর্থ অজ্ঞাত রাশি, এটাকে চলক বলে। চলক হলো পরিবর্তনশীল, আর চলকের মান নির্দিষ্ট নয়, এর মানটা নির্দিষ্ট নয়। আর এটা হলো আমাদের চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। একই অঙ্কের মধ্যে কিন্তু দুইটি মান ধারণ করবে না, মানে অঙ্ক বিশেষে চেঞ্জ হবে, একটা অঙ্কের মধ্যে একটা, কিন্তু এই এক্সটাই ধরো এখানে ওয়াই ধরেছি, ওয়াইটা একটা অঙ্কের মধ্যে বেরোলো, এইটার মান 3, অন্য অঙ্কের মধ্যে 4, 5 বিভিন্ন কিছু বের হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই ওয়াই মানে হলো যে শুধু 3 অথবা শুধু 4 এরকম না, ওয়াইয়ের মানটা আমার অজানা, এটা এক একটা অঙ্কে এক একটা রেজাল্ট হবে। তাহলে আমাদের অজ্ঞাত রাশি বা চলক এটা পরিবর্তনশীল, মান নির্দিষ্ট নয়, বিভিন্ন মান ধারণ করতে পারে। এগুলো কিন্তু সব আসলে একই অর্থ প্রকাশ করছে। যেমন পরিবর্তনশীল মানে বিভিন্ন মান ধারণ করতে পারে, আবার মান নির্দিষ্ট নয়, একই শব্দের মানে পারভাষিক মানে শব্দ। এই নির্দিষ্ট মান নির্দিষ্ট নয়, তারপরে পরিবর্তনশীল, বিভিন্ন মান ধারণ করতে পারে, একই কথারে বিস্তারিত রূপ কিন্তু। এবার আসো, দেখো তোমরা একটি পেন্সিল দেখতে পাচ্ছ, একটি পেন্সিলের দাম, এখানে আমি দামটাকে যদি আমি এক্স ধরি, একটি পেন্সিলের দাম যদি এক্স ধরি, তাহলে এখানে কয়টি পেন্সিল আছে দেখো তো, 1 2 3 4 5 6, 6টি পেন্সিল আছে। একটি পেন্সিল যদি এক্স হয়, তাহলে এই চলকের মাধ্যমেই যদি আমি 6টি পেন্সিলের দাম বের করতে বলি তোমাদের, তোমরা কিন্তু সহজেই পারবে। খেয়াল করো, একটির দাম যদি এক্স হয়, তাহলে এটা একটা এক্স, এটা আর একটা এক্স, এটা আর একটা এক্স, এটা আর একটা এক্স, এক্স এক্স, তাহলে এক্স 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 এক্স, এরকম 6টা যদি আমি যোগ করি, তাহলে আমাদের কি হবে, 6x হবে। তাহলে আমাদের এটা হবে 6টি পেন্সিলের দাম হবে 6x। আবার এভাবে গুণ করেও কিন্তু বের করতে পারবে তোমরা, কারণ তোমরা জানো যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। অর্থাৎ একটি যদি x হয়, তাহলে 6 দিয়ে গুণ করলে 6x, এভাবেও তোমরা বের করতে পারবে 6টি পেন্সিলের দাম। আবার যোগ করে বের করতে পারবে, এক্সটা 6 বার যোগ করলে 6x হয়, আবার এক্স 6-এর সাথে মানে একটি দামকে 6 সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে 6টির দাম বের হয়। অর্থাৎ 6টি পেন্সিলের দাম আমাদের হবে 6x টাকা। একটি দাম যদি x টাকা হয়, 6টির দাম হবে 6x টাকা। দেখো তোমাদের এখানে 4টি আনারসের চিত্র দেওয়া আছে, এটিকে আমি ওয়াই ধরলাম, এটি ওয়াই, এটি ওয়াই, এটিও আমাদের ওয়াই। তাহলে আমার ওয়াই আছে কয়টি, তোমরা একটু গুনে দেখো, 1 2 3 4, 4টি ওয়াই। তো 4টি ওয়াই যদি আমি যোগ করি, পরপর যোগ করে ফেলি, তাহলে দেখো, তাহলে হবে 4y। এই যে 4টি সংখ্যা মানে 4টি আনারস, এই জন্য 4, আর ওয়াই আছে, প্রত্যেকটাকে আমি ওয়াই ধরেছি, এই জন্য 4y। একটা ওয়াই, দুইটা ওয়াই, তিনটে ওয়াই, 4টা ওয়াই, অর্থাৎ 4y। আবার তোমরা যদি অন্যভাবে করো যে একটি ওয়াই এরকম 4টি, তাহলে 4 দিয়ে গুণ করলে 4y। তাহলে সেভাবেও তুমি করতে পারো, যোগ দিয়েও করতে পারো, গুণ দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তবে প্রসেসটা হলো এটাই, যেমন একটি ওয়াই, দুটি ওয়াই, তিনটি ওয়াই, 4টি ওয়াই, তো এ কারণে আমাদের 4y চলে এসেছে। চলকের সাথে এইখানে যে 4টা যুক্ত আছে, দেখো এখানে বলেছে চলকের সাথে গুণক হিসাবে যুক্ত সংখ্যা বা অক্ষকে সহগ বলে। এইখানে আমার যে ওয়াইটা, এটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছি, এটা অজ্ঞাত রাশি বা চলক। এই চলকের সাথে একটা সংখ্যা যুক্ত আছে, দেখো 4। এই 4টা হলো সংখ্যা, অর্থাৎ সাংখ্যিক মান। এই সাংখ্যিক মানটাকে বলা হবে সহগ। আর একটু পরিষ্কার করে বলছি, কোনো চলকের সাথে সংখ্যা হিসাবে যেটি যুক্ত থাকবে সেটি আমাদের হবে হলো সহগ। তাহলে এখানে দেখো ওয়াইয়ের সাথে 4টা কিন্তু যুক্ত আছে, তাহলে এই 4টা কি হবে, 4টা হবে সহগ। কার সহগ, ওয়াইয়ের সহগ। এই 4টা হবে সহগ, কার সহগ, ওয়াইয়ের সহগ। এরপরে দেখো একটি সংখ্যা আমরা লিখলাম 8, এটা একটি অক্ষর প্রতীক।
এটা একটি সংখ্যা প্রতীক, এই যে সংখ্যা এটাকে অঙ্ক বলা যায়। আমরা যেহেতু 9 ডিজিটের নিচে যেগুলো আসবে, 1 ডিজিটের নিচে যেগুলো আসবে অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সেগুলো আমাদের সংখ্যা বা অঙ্ক। এরপরে আছে দেখো এক্স, এক্সটা আমরা বলেছি অজ্ঞাত রাশি বা চলক। অজ্ঞাত রাশি বা চলক এই দুইটাকে যখন আমরা একসাথে করব এইভাবে লিখবো তখন দেখো 8x হচ্ছে 8x, এখানে 8টা হলো আমাদের সংখ্যা আর এক্সটা হচ্ছে অজ্ঞাত রাশি বা চলক বা অক্ষর প্রতীক। তো এই 8x এর মধ্যে 8x এর মধ্যে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক একত্রে ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা যখন কোনো পদ লিখব তখন অক্ষর প্রতীক অর্থাৎ চলক আর সেই সাথে সংখ্যাটা আমরা একসাথে লিখবো। এইভাবে একসাথে লিখে এরকম যদি অনেকগুলো আমরা লিখি, যদি এক্স এর অবস্থায় লিখি তাহলে সেই সদিশ পদ হবে। আর যখন যদি আমি এক্স এর মানটার পরিবর্তে 8x একটা লিখলাম আর একটা লিখলাম 8y, সেটা কিন্তু দেখো 8 মিলে গেল কিন্তু এক্স এর সাথে পরে এটা হলো ওয়াই, তখন সেটা হবে বিসদৃশ পদ। সেটা নিয়ে আমরা পরে আর একদিন অন্য সময় আলোচনা করব। এখন এটা আমাদের হচ্ছে একটি পদ। দেখো এখানে একটি পেন্সিল তোমরা দেখতে পাচ্ছ। তো একটি পেন্সিলকে আমরা যদি একটা কিছু ধরি, এখানে কয়টি পেন্সিল আছে? 2টি পেন্সিল। তো একটি পেন্সিলকে আমি এক্স ধরলাম, তাহলে 2টি পেন্সিলে হবে 2x। দেখো এখানে 2টি এক্স মানে 2টি পেন্সিল লেখার জন্য আমার 2x লিখতে হলো, কিন্তু একটি পেন্সিল লেখার জন্য 1x কিন্তু আমরা লিখি নাই। একটু খেয়াল করো, 2টি পেন্সিল লিখতে গিয়ে আমি 2 লিখেছি, কিন্তু একটি লিখতে গিয়ে আমরা x এর সাথে কিন্তু 1 লিখি নাই। এক্স এর সাথে বা ওয়াই এর সাথে বা যে কোনো অজানা চলকের সাথে আমরা যখন 1 হবে সেই 1টা কিন্তু লিখতে হবে না, এই 1টা উজ্জ্ব থাকবে। অর্থাৎ এক্স এর সাথে 1 কিন্তু গুণ অবস্থায় আছে, এই 1টা এখানে লিখতে হয় না। 1 থাকলে লিখতে হবে না, কিন্তু 2 থাকলে কিন্তু লিখতে হবে, 3 থাকলে লিখতে হবে, 4 থাকলে লিখতে হবে। অর্থাৎ 1 ছাড়া 2 মানে 3টা বা 4টা বা 5টা যাই থাকুক সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে, আর 1 থাকলে লিখতে হবে না। তো লেখার পরে দেখো তাহলে আমরা 5yz, এখানে yzটা আছে কয়টা? yz আছে 5টা, এই জন্য 5টা আছে দেখে দেখো আমরা 5 লিখে দিয়েছি। যদি এখানে yz এর একটা পদ থাকতো, yz সম্বলিত একটা পদ, তাহলে আমরা কিন্তু শুধু yz লিখতাম। যেহেতু yz সম্বলিত আমাদের 5টা পদ আছে, এই জন্য 5 সংখ্যাটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে এই 5yz সম্বলিত এখানে কয়টা পদ আছে আমরা বললাম, মানে এখানে সহগ আছে হলো yz এরকম আমি 5টা পদ যোগ করে 5yz হয়েছে। কিন্তু 5yz এর মধ্যে এখানে সংখ্যা আছে কত? একটু খেয়াল করে দেখো, সংখ্যা আছে 5। তাহলে yz এর সহগটা আমাদের কত হবে সেটা আমরা বের করব। এর সাথে আরেকটা দিলাম, সেটা হলো 9z। দেখো 9z এখানে z এরকম 9টা z যোগ করে হয়েছে 9z। তাহলে এই জেটের সহগটা কত? অর্থাৎ জেটের সাথে সহগ কত আছে, সংখ্যা কত আছে তোমরা একটু দেখতে পাচ্ছ। দেখো এখানে লাল কালার করা আছে, অর্থাৎ এইটা yz এর সাথে সহগ আছে 5, 9z এর সাথে সহগ আছে 9z এর সাথে সহগ আছে হলো 9, সাংখ্যিক সহগ, যেটাকে সংক্ষেপে সহগ বলা হয়। এটা কিন্তু সাংখ্যিক সহগ অর্থাৎ সংখ্যাগত মান। তাহলে আমরা একপদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকলে তাকে সহগ বলি। তাহলে এই হিসাবে এখানে সহগ হলো আমাদের yz এর সহগ 5। একই রকম ভাবে 9z এর সহগ কত হবে? 9z এর সহগ হবে 9, কারণ আমরা জেড ব্যতীত, জেড এর সহগ যদি বের করতে বলে জেড ব্যতীত যে পদটা সেটাই হলো সংখ্যাগত যে পদটা, সেটা হবে সহগ। তাহলে 9z এর সহগ হচ্ছে আমাদের 9। আশা করি বুঝতে পেরেছো যে সংখ্যা মানে কোনো পদের সংখ্যা মান যেটা থাকবে সেটা হবে আমাদের সাংখ্যিক সহগ, সংক্ষেপে আমরা সহগ বলবো। দেখো এক্স এর এখানে কিন্তু 1 বা 2 কোনো কিছু নেই, তবু এখানে এটা সহগ কি 1 হয়েছে। আমি আগেই বলেছিলাম যে কোনো চলকের সাথে কোনো কিছু না থাকলে সেখানে একটা 1 আছে বুঝতে হবে, অর্থাৎ এখানে এক্স এর সাথে একটা 1 আছে, এই কারণে এটা সহগ আমাদের 1 হয়েছে। এবার তোমরা লক্ষ্য করো, দেখো 5y চলক কোনটি? এখানে 5y আছে, এর চলক কোনটি হবে? এখানে একটা দেখো 5 আছে সংখ্যা আর y আছে অজ্ঞাত রাশি, যেটার আরেকটি নাম কি বলেছিলাম আমরা? চলক। তাহলে 5y এর চলক কিন্তু হবে 5y এর চলক হবে y। এবার দেখো 6x এর সহগ কোনটি? এখানে 6x, 6টা আমাদের সংখ্যাগত মান এবং xটা হলো x এর মানটা আমরা কিন্তু জানি না। যেহেতু x এর মানটা জানি না, তাহলে x এর মানটা হলো অজ্ঞাত রাশি অর্থাৎ চলক। তাহলে আমাদের কোশ্চেন বলেছে দেন 6x এর সহগ কোনটা? তাহলে সংখ্যাগত মান আছে 6, তাহলে আমাদের সহগ কত হবে? সহগ হবে 6, এটা সহগ হবে 6। এরপরে আছে দেখো
3m প্লাস 5, 3m প্লাস 5 রাশিটি দ্বারা কি বোঝায়? 3m প্লাস 5 দ্বারা রাশিটি দ্বারা কি বোঝায়? 3m প্লাস 5 দ্বারা রাশিটি দ্বারা বোঝায় m এর 3 গুণের সাথে 5 যোগ m এর সাথে 3 গুণ অর্থাৎ 3টি m এর 3 গুণের সাথে যোগ করেছি কত? 5। এটাকে অন্যভাবেও তোমরা লিখতে পারো যে m এর 3 গুণ ও 5 এর সমষ্টি অথবা যোগফল। তোমরা অন্যভাবে লিখতে পারবা, কিন্তু মূল কথাটা যেন ঠিক থাকে। যেমন এখানে লেখা আছে m এর 3 গুণের সাথে 5 যোগ, দেখো m কে 3 দিয়ে গুণ করলে 3m পাবো, তার সাথে 5 যোগ, এটাও লিখতে পারো। অথবা লিখতে পারো 3m এর 3 গুণের 3 গুণ ও 5 এর সমষ্টি অথবা যোগফল, এভাবে লিখে দিলেই হবে। তবে তোমাদের দেখো এখানে 3m এবং 5টা যোগ অবস্থায় আছে, এই যোগ অবস্থা কিন্তু সমষ্টিটা অথবা যোগফলটা লিখে দিতে হবে। এরপরে দেখো 8a ও 3y এর পার্থক্য কিভাবে লিখবে? তোমাকে বলা হলো 8a এবং 3y এর পার্থক্য অর্থাৎ বিয়োগফল, কিন্তু কোনটা থেকে কোনটা বিয়োগ এটা কিন্তু তোমাকে বলা হয়নি। যদি বলতাম 8a ও 3y এর বিয়োগফল, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতাম। অথবা যদি বলতাম 3y থেকে 8a বিয়োগফল, তাহলে আমরা একটা থেকে আরেকটা মানে 3y থেকে 8a বিয়োগ করতাম। যেহেতু তোমাকে বলা আছে 8a এবং 3y এর পার্থক্য, তাহলে আমাদের কি করতে হবে? 8a এই যেটা অবেদ চিহ্নের মতো বিয়োগের মতো একটু বাঁকা দেখতে পাচ্ছ তোমরা, 3y এভাবে লিখে দিবে। অর্থাৎ 8a থেকে এটার পার্থক্য অথবা এটা থেকে এটার পার্থক্য, শুধুমাত্র বিয়োগ ফলটা সেটা বোঝানোর জন্য তোমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করবে। এবার দেখো x এর 3 গুণের সাথে 3 গুণ এবং y এর 2 গুণ একত্রে কিভাবে লেখা হয়, অর্থাৎ যোগফল কিভাবে লেখা হয়? x এর 3 গুণ, x কে 3 দিয়ে গুণ করতে হবে। x এর 3 গুণ মানে কি? 3 ডাবল যেটাকে বলি আমরা, x এর 3 গুণ অর্থাৎ x গুণ 3, x গুণ 3 তাহলে 3x, আর y এর দ্বিগুণ, y এর ডাবল যেটা, তাহলে y গুণ 2 তাহলে 2x, অর্থাৎ সংখ্যাটা কিন্তু প্রথমে থাকবে। x এর 3 গুণ আমি বলছি x গুণ 3, তারপরে লাইনে আবার হবে 3x, অর্থাৎ সংখ্যাটা আগে থাকবে, তারপরে অজানা রাশি বা চলকের মানটা চলকটা থাকবে। একই রকম ভাবে y এর দ্বিগুণ, y এর গুণ 2, তারপরে লাইনে হবে 2y, অর্থাৎ চলকটা সামনে থাকবে, তারপরে অজানা রাশি বা সংখ্যাটা প্রথমে থাকবে, তারপরে অজানা রাশি বা চলক থাকবে। তো সেরকম যদি আমরা লিখি তাহলে বিষয়টা কিরকম হয় দেখো, 3x প্লাস 2y। দেখো এখানে সংখ্যাটা প্রথম আছে, চলকটা পরে আছে, যোগ অবস্থায় সংখ্যাটা প্রথম আছে এবং চলকটা পরে আছে। এখানে কিন্তু দুই চলক, একটা x একটা চলক, y একটা চলক, দুটি ভিন্ন ভিন্ন চলক। এই কারণে প্রথমটা x একটি চলক, পরেরটার ক্ষেত্রে y আর একটি চলক, এবং দুটির যোগফল একত্রে লিখতে বলা হয়েছে। এখানে একটু ভাষাগতভাবে যোগফল বোঝানো হয়েছে যে একত্রে লেখো, অর্থাৎ যোগফল কত হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে একটি বই দেওয়া আছে, বই বা খাতা, আর এখানে একটি ঘড়ি দেওয়া আছে আর একটি কলম দেওয়া আছে। তো আমি ধরলাম এই বইটির দাম বা খাতাটির দাম হলো x টাকা, আর এই ঘড়িটির দাম y টাকা, আর পেন্সিলটির দাম পেন্সিল বা কলমটির দাম আমাদের z টাকা। তো এইটা যদি x টাকা হয়, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, এই 6টা বই বা খাতার দাম কত হবে? একটার দাম কিন্তু x টাকা দেওয়া আছে, তাহলে 6টার দাম কত হবে? তো x যোগ x এরকম 6 বার যদি করো তাহলে ওটা অনেক দীর্ঘ হয়। যখন যদি তোমার 20টি থাকে 30টি থাকে তাহলে বের করতে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমার একটির দাম দেওয়া আছে x টাকা, আমরা লিখতে পারবো, কলম তোমরা যখন খাতায় করবে তখন লিখবে একটি খাতার দাম, একটি বই বা খাতার দাম x টাকা। সুতরাং 6টি আছে আমাদের, 6টি বই বা খাতার দাম কত? 6 দিয়ে গুণ করলে আমাদের হবে 6x। তাহলে আমাদের 6টি বই বা খাতার দাম আমাদের আসবে 6x। একই রকম ভাবে আমাদের একটি ঘড়ির দাম দেওয়া আছে কত? y টাকা, তাহলে বের করতে বলবে হলো 3টি ঘড়ির দাম। তাহলে একটি যদি y হয় 3টি কত হবে? 3y। এটা তোমরা সহজে করতে পারছো, যেহেতু আগেরটা করতে পারছো তাহলে এটাও করতে পারবে। একই রকম ভাবে আমার যদি কলম বলে 1 2 3 4 5 6 7, তো 7টি, তাহলে আমি 7টি বের করব, তাহলে কত হবে? 7টির দাম 7z। দেখো একটির দাম যদি z হয় তাহলে 7টির দাম হবে 7z। এরপরে যদি একত্রে বের করতে বলে, অর্থাৎ 6টি তোমার বই বা খাতা যেটাই তুমি মনে করো, এখানে ঘড়ি আছে 3টি, এবার এখানে পেন্সিল বা কলম আছে, তোমার কলম আছে 7টি, এই সবটির একত্রে দাম কত? তো একত্রে যখন বের করতে বলে তখন কিন্তু যোগ হয়, তাই না? সমষ্টি একত্রে। তাহলে এখানে আমরা বের করেছিলাম একটির দাম x, তাহলে 6টির দাম হয়েছিল
6x। এখানে বের করেছিলাম একটির দাম y, তাহলে তিনটির দাম 3y। এখানে একটির দাম হলো তোমার z, তাহলে সাতটির দাম হলো 7z। এবার একত্রে মানে হলো যোগফল, তাহলে আমরা যোগ করব। দেখো তাহলে আমাদের উত্তরটা হবে 6টি বই, 3টি ঘড়ি ও 7টি কলমের দাম আমাদের হবে 6x প্লাস 3y প্লাস 7z। তাহলে এই অংশটা কিন্তু তোমার গাণিতিকভাবে খাতায় করে দেখাতে হবে, যেভাবে আমি বলেছিলাম। যেমন একটি বইয়ের দাম x টাকা, সুতরাং 6টি বইয়ের দাম কত, তাহলে 6x। এই অঙ্কটা কিন্তু করে দেখাতে হবে, শুধুমাত্র উত্তরটা লিখলে কিন্তু হবে না। এটা তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস, শুধু বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এভাবে করবে। একটি বইয়ের দাম x টাকা, সুতরাং 6টি বইয়ের দাম কত, হিসাবটা দেখিয়ে দেবে 6x। একই রকমভাবে ওয়াইটটা মানে ঘড়িরটা বের করবে, তারপরে তোমার পেন্সিলেরটা বা কলমেরটা বের করবে, তারপরে শেষ হলো যোগ করে দিলে আমাদের সমষ্টি বের হয়ে আসবে। এখানে দেখো একই রকমভাবে তোমাদের এখানে একটি গরুর দাম আছে b টাকা আর একটি ছাগলের দাম আছে a টাকা। এটাকে তোমরা xy বা অন্য কিছু কিন্তু দেওয়া থাকতে পারে। এখানে আমরা ধরে নিলাম এটার দাম b টাকা আর এটার দাম হলো a টাকা। এখন নিচের প্রতীকগুলো দ্বারা কি বুঝো দেখো তো। এখানে আছে 4a প্লাস 3b। তোমরা যে আগে শিখেছো যে 4a প্লাস 3b, তখন শিখেছো a এর 4 গুণ এবং b এর 3 গুণের যোগফল বা সমষ্টি। খেয়াল করো তোমাদের বইয়ে যেরকম আছে তখন এরকম আছে a এর 4 গুণ এবং b এর 3 গুণের যোগফল বা সমষ্টি, এরকম তোমরা শিখেছো। কিন্তু এখানে অর্থটা কিন্তু একটু ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? উদ্দীপকে খেয়াল করো, গরুর দাম আছে b টাকা, একটি গরুর দাম b টাকা আর একটি ছাগলের দাম a টাকা। তাহলে এখানে a এবং b কিন্তু গরুর দাম এবং ছাগলের দাম বোঝাচ্ছে। তাহলে এখানে হবে 4টি গরুর দাম এবং 3টি ছাগলের দামের সমষ্টি। 4টি গরুর দাম এবং 3টি ছাগলের দামের সমষ্টি। এটা কখন হবে? যখন তোমার উদ্দীপক অনুসারে এটার অর্থ বলতে বলবে। যদি উদ্দীপক অনুসারে তোমার অর্থটা বলতে বলে তখন কিন্তু এটা হবে 4টি গরুর দাম এবং 3টি ছাগলের দাম। আর নর্মালি যখন উদ্দীপক তোমার থাকবে না, শুধুমাত্র এটার অর্থ বলতে বলবে, তাহলে হবে a এর 4 গুণ এবং b এর 3 গুণের সমষ্টি বা যোগফল। আশা করি বুঝতে পেরেছো। এরকম আরেকটি দিচ্ছি, তোমরা দেখো বুঝতে পারো কিনা। এখানে আছে b মাইনাস 2a। এটার অর্থ তোমার উদ্দীপক অনুসারে বের করতে হবে, অর্থাৎ উদ্দীপকটা দেখে তুমি অর্থটা বলবে। আর উদ্দীপক যদি না থাকে তাহলে তুমি নর্মালি এখানে যে কথাটা আছে মানে এখানে যে সংকেতটা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ b মাইনাস 2a, এটার অর্থ কি সেটা বলে দিলেই হবে। এটা তোমরা কমেন্টে করে আমাকে জানাবে, আমি পরে হয়তো কমেন্টটা দেখবো। তোমরা করার চেষ্টা করো, দেখো পারবে। একটা করে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের জন্য অনেক সহজ, এটা আমি করে দিচ্ছি না, তোমরা করে কমেন্টে জানাতে পারবে সহজে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, তোমাদের একটু মূল্যায়ন। দেখো তোমরা কি বুঝেছো সেটা আমি একটু যাচাই করার চেষ্টা করছি। একটি খাতার দাম a টাকা, একটি কলমের দাম b টাকা, একটি রাবারের দাম c টাকা, 3টি একত্রে দাম কত? দেখো এখানে তোমাদের 4টি অপশন আছে। তোমরা এখন আমি তোমাদের জন্য বেশি সময় দিব না, কিন্তু এটা কিন্তু রেকর্ড হয়ে থাকছে, তোমরা অন্য সময় এটা দেখে কমেন্ট করেও জানাতে পারবে, অথবা যদি না বুঝো তাহলেও কমেন্ট করে জানাতে পারবে। পরে আমরা হয়তো এই কমেন্টটা দেখে তোমার উত্তর দিয়ে দিব। তুমি এখানে দেখো এর মধ্যে উত্তর কোনটা আছে একটু খেয়াল করো, দেখো। হ্যাঁ, তোমার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের উত্তরটা দেখো, উত্তরটা হবে আমাদের a প্লাস b প্লাস c। কেন হবে? একটি খাতার দাম a টাকা, একটি কলমের দাম b টাকা এবং একটি রাবার দাম c টাকা। তাহলে 3টির একত্রে দাম, অর্থাৎ একটি খাতা, একটি কলম আর একটি রাবার। তাহলে একটার দাম a আর একটি কলমের দাম b আর একটি রাবারের দাম c, 11 মানে 3টির সমষ্টি হয়েছে। যদি এখানে সংখ্যা তোমার একটি না দিয়ে এখানে বেশি মানে জানতে চাইতো, তাহলে কিন্তু আমাদের এখানে সেই যেটার দাম বেশি চাইতো, মানে একটি খাতার দাম যদি a টাকা হয়, যদি আমার 3টির দাম বের করতে বলো তাহলে কিন্তু ফিরিয়ে হতো, এভাবে কিছুটা পরিবর্তন হতো। সেটা তোমরা একটু খেয়াল করে দেখবে যে প্রশ্নে কী চেয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন দেখো, মাইনাস ax_y রাশিতে ax_y এর সহগ কত? আমরা বলেছিলাম কোনো পদে যদি আমাদের সংখ্যা অর্থাৎ সাংখ্যিক মান না থাকে, সংখ্যা না থাকে, সেখানে আমাদের মনে মনে 1 থাকবে। তাহলে এখানে কোনটি আমাদের উত্তর হবে দেখো। কিন্তু এর আগে আর একটা জিনিস দেখো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস চিহ্ন যখন থাকবে তখন আমাদের সাংখ্যিক মানটাও কিন্তু মাইনাসের হবে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তরটা হবে, আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো উত্তরটা হবে এইটা। তো এরকম জাতীয় অঙ্ক যখন তোমাদের সামনে আসবে, আশা করি এটা তোমরা যদি ভালোভাবে দেখো অথবা বইয়ের উদাহরণগুলো দেখো, প্র্যাকটিস করো, তাহলে সহজে করতে পারবে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। যে এরকম অঙ্ক তোমাদের একটু আগে দেখিয়েছে ঠিক এইরকমই একটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে,
এটা তোমরা বাসায় চেষ্টা করবে, আশা করি পারবে। দেখো একটি গরুর দাম X টাকা এবং একটি খাসির দাম বা ছাগলের দাম Y টাকা এবং একটি মুরগির দাম তোমার কত আছে Z টাকা। তাহলে 3x দ্বারা কি বোঝায়? খ নাম্বার আছে 3টি গরুর দাম, 4টি খাসির দাম ও 7টি মোরগের দাম কত, মানে একত্রে কত, কিন্তু যোগফল কত। এরপরে আসো 5টি গরু ও 3টি খাসির দাম থেকে 8টি মোরগের দাম বাদ দিলে কত টাকা হবে। এই অঙ্কগুলো তোমাদের বইয়েও আছে, এখানেও একটা দিয়ে দিলাম। এটা করার চেষ্টা করবে, প্রয়োজনে বইয়ের উদাহরণে সাহায্য নেবে, তারপরেও করার চেষ্টা করবে, নিজে নিজে করার চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আমি আমির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।